হ্যালো এভরিওয়ান, আজকের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম, দশম এবং এসএসসির কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা পড়ব এবং এই ক্লাসেই আমরা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। চলো শুরু করি। প্রথমেই আমরা পড়ব পদার্থ কী। পদার্থ সম্পর্কে তোমরা আগে থেকে জানো, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে অর্থাৎ কত গ্রাম, কত কেজি বা যে কোনো একটা নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাদেরকে আমরা পদার্থ বলি। এটা তোমরা আগে থেকে জানো। ওকে, পদার্থের তিনটা অবস্থা আছে: কঠিন, তরল এবং বায়বীয়। নর্মালি আমরা পদার্থকে তিনটা অবস্থায় দেখতে পাই। কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল এবং কোনো কোনো পদার্থ গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় থাকে। এবং এছাড়াও পদার্থের আরও একটা অবস্থা আছে, সেই অবস্থাটার নাম হচ্ছে প্লাজমা, যেটা সম্পর্কে আমরা উপরের ক্লাসে বিস্তারিত জানব। প্লাজমা হচ্ছে মূলত উচ্চ তাপমাত্রায়, মানে অনেক বেশি টেম্পারেচার, এরকম অবস্থায় আয়নিত গ্যাস, মানে আয়ন অবস্থায় গ্যাস অনেক উচ্চ তাপমাত্রায় থাকে। মূলত এগুলো নক্ষত্রে দেখা যায়, মানে বিভিন্ন স্টার্স যেগুলো ওইখানে প্লাজমা থাকে। ওকে, কক্ষ তাপমাত্রায় পদার্থের অবস্থা যেমন চিনি কি, কক্ষ তাপমাত্রা বলতে কি 25 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা ধরা হয় যে কক্ষ তাপমাত্রা নর্মালি, মানে রুমের টেম্পারেচার নর্মালি 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এই 25 ডিগ্রি সেলসিয়াস বা নর্মাল টেম্পারেচারে চিনি হচ্ছে কি কঠিন পদার্থ, পানি কি তরল পদার্থ এবং নাইট্রোজেন কি গ্যাসীয় পদার্থ, ঠিক না? তার মানে কক্ষ তাপমাত্রায় বা নর্মাল অবস্থায় আমরা সব পদার্থের তিনটা অবস্থায় দেখতে পাই। কিছু পদার্থ কঠিন অবস্থায় থাকে, কিছু পদার্থ তরল এবং কিছু পদার্থ গ্যাসীয়। তাপমাত্রা পরিবর্তন করে অবস্থা পরিবর্তন করা সম্ভব, ঠিক আছে? তুমি যদি তাপমাত্রা পরিবর্তন করো, যেমন বরফকে যদি তাপ দাও, তাহলে কি সেটা পানিতে পরিণত হবে, ঠিক না? আবার পানিকে যদি তাপ দাও, তাহলে সেটা কি বাষ্পে পরিণত হবে, ঠিক না? তার মানে তাপমাত্রা পরিবর্তন যদি আমি করি, তাহলে পদার্থের অবস্থা কী হতে পারে? পরিবর্তন হতে পারে। কঠিন পদার্থ ইংরেজিতে বলা হয় সলিডস। কঠিন পদার্থ হচ্ছে যাদের নির্দিষ্ট ভর আছে, কত গ্রাম, কত কেজি বা যেটাই হোক, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, মানে কোনো একটি নির্দিষ্ট শেপ আছে, ধরো চতুর্ভুজ বা অগোছালো যেটাই হোক বা গোল আকার, যেরকমই হোক, এদের নির্দিষ্ট একটা আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে, মানে কি জায়গা দখল করে, একটা নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে? ওকে, আন্তঃকণা আকর্ষণ বল বেশি। কঠিন পদার্থের মধ্যে ছোট ছোট, মানে একদম ছোট ছোট যে কণাগুলা, কখনো অণু এবং কখনো পরমাণু, ঠিক আছে, তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি থাকে। মনে করো একটা কঠিন পদার্থের ছোট ছোট কণা এগুলা, এবং এদের মধ্যে কি হবে? এরা অনেক কাছাকাছি থাকবে, ঠিক আছে? এর যে অনেক কাছাকাছি থাকবে এবং এদের মধ্যে কি হবে? দেখেছো সবগুলো কণা অনেক কাছাকাছি, এবং এদের মধ্যে একটা আরেকটার যে আকর্ষণ বল, একটা অপরকে যেই বলে আকর্ষণ করবে, সেই আকর্ষণটা অনেক বেশি হবে, ঠিক আছে? যেমন যে এইটাকে যে বলে আকর্ষণ করবে, এটাকে সবাইকে অনেক বেশি বলে আকর্ষণ করবে, এবং এরা কাছাকাছি থাকবে, অনেক কাছাকাছি। দেখছো তেমন কোনো গ্যাপ নেই। ওকে, কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং কাঁপতে থাকে, এটা যে কাঁপতে থাকে, ঠিক আছে, কাঁপতে থাকে, সবগুলো কাছাকাছি থাকে এবং কাঁপতে থাকে, এবং একে অপরকে কী করে? অনেক শক্তভাবে আকর্ষণ করে। চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না। তুমি যদি এর উপরে চাপ প্রয়োগ করো, এদের চাপ দাও একসাথে, আরও সব দিক থেকে চাপ দাও, এরা আর কাছাকাছি কতই বা যাবে? এরা তো অনেক কাছাকাছি আছে। তুমি চাপ দিলে এরা আর কাছাকাছি তেমন যেতে পারে না, তো এর কারণে এদের আয়তনও সংকুচিত হয় না, মানে এরা ছোটও হয় না, ঠিক আছে? তুমি যদি মনে করো একটা বেলুনকে চাপ দাও, ওটা কি ছোট হয়ে আসে না একটু? কিন্তু তুমি যদি তোমার একটা লোহার স্কেলকে চাপ দাও, বা তোমার একটা লোহার কোনো যদি বক্স থাকে বা ওটাকে চাপ দাও, তাহলে কি সেটা ছোট হবে না। কারণ কি? ও ছোট হওয়ার মতো ওর ভেতরে আর তেমন কোনো জায়গা ফাঁকা নাই। তার মানে চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। গরম করলে আয়তন অল্প বাড়ে। তোমরা দেখতে পারছো কি না কখনো যে কামাররা দা বটি কী করে? তাপ দিয়ে আঘাত করতে থাকে, ঠিক আছে, যাতে সেগুলো কি হয়?
পাতলা হয় এবং আরও কোণাগুলো আরও ধার হয়, ঠিক আছে, যে এই এজগুলা যাতে আরও ধারালো হয়। এজন্য কী হয়, কী করে ওরা এখানে আগুনের মধ্যে বা কয়লার মধ্যে এটাকে দেয় এবং কন্টিনিউয়াসলি হাতুড়ি দিয়ে বা অন্য কোনো শক্ত কোনো অস্ত্র বা কিছু দিয়ে এখানে আঘাত করতে থাকে, ঠিক আছে, আঘাত করতে করতে এই জায়গাটাকে পাতলা বানায় ফেলে। তার মানে কি, আগে যতটুকু ছিল তার থেকে কি আয়তনটা একটু বাড়লো না? তুমি যদি একটা লোহার একটা স্কেল নাও, ঠিক আছে, মনে করো বড় একটা স্কেল নিছো, ওকে হিট দিতেছো, তাপ দিতেছো এবং তাপ দিয়ে ধরে রাখতেছো, আস্তে আস্তে কী হবে দেখো, ও এতটুকু ছিল, ঠিক আছে, মনে করো ও এতটুকু ছিল, ঠিক আছে, তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো, ও আস্তে আস্তে কী হবে, একটু চারিদিক থেকে একটু বড় হবে, ঠিক আছে, তার মানে ওর আয়তন বাড়তেছে, ঠিক আছে। সেমভাবে তুমি ছোট্ট একটা বক্সকে হিট দাও, আয়তন অল্প একটু বাড়বে, অল্প একটু, খুবই সামান্য বাড়বে, ঠিক আছে। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তনও আছে। আন্তঃকণা আকর্ষণ বল বেশি, কণাগুলো খুব কাছাকাছি কাঁপতে থাকে, চাপ প্রয়োগ করলে এরা আর সংকুচিত হয় না, গরম করলে এদের আয়তন বাড়ে, ঠিক আছে। তরল পদার্থ, তরল পদার্থেরও নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থ তুমি মাপতে পারবা যে এটা এত গ্রাম, এত কেজি, ঠিক আছে, এরকম মাপতে পারবা তরল পদার্থকে। আয়তনও আছে, যেমন 1 লিটার 2 লিটার, 1 লিটার পানি 2 লিটার পানি বলতে পারো না তো, এবং মাইপা আমরা নিতেও পারি, তো নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে। 1 লিটারকে তুমি অন্য একটা পাত্রে নাও, 1 লিটারই থাকবে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। দেখো তুমি যদি একটা কাচের গ্লাসে পানি নাও, ওটা কাচের গ্লাসের আকারই ধারণ করবে, ঠিক আছে। তুমি যদি একটা বোতলে পানি নাও, ঠিক আছে, ওটা বোতলের আকারই ধারণ করবে। তুমি যে কোনো পাত্রে পানি নাও, ও পানি সেই পাত্রের আকার ধারণ করে, ওকে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম। কঠিন পদার্থে কী হয়েছিল দেখো, কঠিন পদার্থে কণাগুলা কাছাকাছি কাঁপছিল, কারণ আন্তঃকণা আকর্ষণ বল মানে একটা অণু বা একটা পরমাণু, ঠিক আছে, যেটাই হোক, ছোট ছোট কণা যেগুলা খুবই কাছাকাছি কাঁপছিল। কোথায়? কঠিনে, ঠিক আছে, কঠিনের যে কণাগুলা খুব কাছাকাছি কাঁপছিল, কিন্তু তরলে এদের মধ্যে ভালোই দূরত্ব থাকে, ঠিক আছে, তরলে ভালোই দূরত্ব থাকে এবং এরা কাছাকাছি থাকে না, ঠিক আছে। কাছাকাছি থাকে মানে কঠিন পদার্থের মতো এত কাছাকাছি থাকে না, দূরে থাকে এবং একে অপরকে আকর্ষণ করে ঠিকই, কিন্তু কঠিন পদার্থের মতো এত বেশি পরিমাণে আকর্ষণ করে না, একটু কম আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ বল আছে, ঠিক আছে, মোটামুটি ভালোই আকর্ষণ বল আছে এবং চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না, ঠিক আছে। তোমাদের বইয়ে লেখা আছে যে চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না, আসলে অল্প পরিমাণে সংকুচিত হতেও পারে, কিন্তু বলবো যে আমরা হয় না। কঠিন পদার্থ একদমই হয় না, তরল পদার্থ অল্প পরিমাণে সংকুচিত হতে পারে, মানে তুমি যদি একটা তরল পদার্থকে চারিদিক থেকে চাপ দাও, ওর আয়তন কি ছোট হয়ে আসার কথা না, ছোট হবে না, ঠিক আছে, বা খুব সামান্য ছোট হতেও পারে। তোমাদের বই আছে যে হয় না, তো আমরা বলবো হয় না। আয়তন হ্রাস পায় না, চাপ দিলে কি হয় না, আয়তন হ্রাস পায় না, ওকে। তাপ দিলে আয়তন বাড়ে। তুমি মনে করো যদি একটা গ্লাসের মধ্যে পানি নাও, বা মনে করো একটা পাতিল কলসি, তোমরা দেখে থাকো, যদি দেখে থাকো কলস বা কলসি, ঠিক আছে, ওইটার মধ্যে মনে করো তুমি এতটুকু পানি নিয়ে ওটাকে তাপ দেওয়া শুরু করলা, ঠিক আছে, তাপ দেওয়া শুরু করলা, তাহলে একটা সময় কি হবে, যে পানির লেভেল এখানে ছিল না, পানির লেভেল এখান থেকে বেড়ে উপরে চলে আসবে, ঠিক আছে, যখন ও ফুটতে শুরু করার আগে বা যখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে, এইখান থেকে ও আস্তে আস্তে উপরে উঠবে এবং একটা সময় আরও বেড়ে যাবে। তার মানে কি, ওর আয়তন আগে ছিল কতটুকু, ওর আয়তন আগে ছিল এতটুকু, ঠিক আছে, এরপরে বেড়ে হয়ে গেল এতটুকু, এরপরে আরও বেড়ে হয়ে গেল এতটুকু, মানে তুমি যদি তাপ দাও তরল পদার্থের আয়তন বাড়ে, ঠিক আছে। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই তরল পদার্থ ধারণ করে। আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম, মানে দেখো এই যে একটা কণা, মানে ছোট ছোট কণাগুলা তরল পদার্থের একে অপরকে অনেক কম বলে আকর্ষণ করে, কঠিনের চেয়ে অনেক কম বলে একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। চাপ প্রয়োগে সংকুচিত হয় না,
এরা চাপ প্রয়োগ করলে এরা তেমন একটা সংকুচিত হয় না, মানে বলতে গেলে সংকুচিত হয় না বা আয়তন হ্রাস পায় না। কিন্তু তুমি যদি এদের যদি তাপ দাও তাহলে কি পানি আগে যতটুকু ছিল এখন আরও বেশি জায়গা দখল করবে। আগে যতটুকু জায়গা দখল করেছিল এখন আরও বেশি জায়গা দখল করবে, তার মানে কি আয়তন বৃদ্ধি পাবে। ওকে, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ মানে নর্মাল আমরা যে বাতাস বা বায়ু বা বিভিন্ন গ্যাস এগুলো যেগুলো আমরা সম্পর্কে জানি সেগুলো কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। ঠিক আছে, গ্যাসীয় বা বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, যেহেতু পদার্থ অবশ্যই নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আয়তন নেই, নির্দিষ্ট আকারও নেই। ঠিক আছে, নির্দিষ্ট ভর আছে মানে কত গ্রাম কত কেজি মাপতে পারবা, কিন্তু নির্দিষ্ট আয়তন নাই। তুমি যদি একটা বোতলে যতটুকু গ্যাস আছে, মনে করো একটা 250 মিলিলিটার ছোট একটা বোতল, ওটার মধ্যে যতটুকু গ্যাস আছে ওই গ্যাসটাকে তুমি একটা 2 লিটারের বোতলে দিয়ে দাও, বড় বোতল 2 লিটারের বোতলে দিয়ে দাও, ওই গ্যাস কি করবে, আগে এখানে যতটুকু ছিল, ঠিক আছে, আগে এখানে যতটুকু ছিল তুমি যদি একটা বড় বোতলে ট্রান্সফার করো, মনে করো আগে এখানে ধরো এই যে পার্পল কালারগুলো 1 2 3টা 4টা গ্যাসের কণা ছিল এতটুকু জায়গা দখল করে, এই গ্যাসটাকে তুমি যদি এই বড় পাত্রে ট্রান্সফার করে দাও তাহলে এই পুরো আয়তনটাই ওরা আবার দখল করবে। ঠিক আছে, পুরো আয়তনটাই ওরা জুড়ে থাকবে, তার মানে এখন বেশি আয়তনটা ওই 4টা কণায় পুরোটা কভার করবে। ঠিক আছে, এখানে যদি 5টা ধরো 5টা 6টা 7টা 8টা থাকতো, ওই 8টাই এই পুরা কভারটা দখল করে থাকতো। ঠিক আছে, পুরো জায়গাটা দখল করতো এই 8টা, যে পাত্রে রাখা হয় সে পাত্রের পুরো আয়তন দখল করে। এখন তুমি যদি অল্প একটু গ্যাসও দাও এই পাত্রের মধ্যে তাহলেও এই পাত্রের পুরো আয়তনটা এই গ্যাসটা কভার করে রাখবে। ঠিক আছে, পুরোটার মধ্যে ওরা ছুটাছুটি করতে থাকবে। আন্তঃকণা আকর্ষণ বল অনেক কম। আমরা কি দেখেছিলাম যে কঠিন পদার্থের কণাগুলো একদম কাছাকাছি থাকে, একদম কাছাকাছি, ঠিক না? কঠিন পদার্থের কণাগুলো একদম কাছাকাছি থাকে। তরল পদার্থের কণাগুলো একটা থেকে আরেকটা ভালোই দূরত্বে থাকে। ঠিক আছে, মোটামুটি দূরত্বে থাকে, কারণ এদের মধ্যে একটা কণা আরেকটা কণাকে যে পরিমাণ আকর্ষণ করে সেইটা কঠিন পদার্থের একটা কণা আরেকটা কণাকে যেই পরিমাণ আকর্ষণ করে সেটা থেকে কম। ঠিক আছে, এইটাই কি কম, এটাই বেশি আকর্ষণ। এই যে এই কণাগুলা একে অপরকে যেই বলে আকর্ষণ করে সেইটা এইখানে অনেক বেশি, কঠিন পদার্থে অনেক বেশি, তরল পদার্থে আকর্ষণটা কম, এজন্য ওরা দূরে সরে যায়, একে অপরের আকর্ষণ একটু কমে যায়, তো এজন্য কণাগুলো কি হয়, দূরে সরে যায়। আর গ্যাসীয় পদার্থে বলতে গেলে তেমন কোনো আকর্ষণ বলে নেই, যার যেদিকে মন চায় ঘুরতেছে। ঠিক আছে, যার যেদিকে মন চায় ঘুরতেছে, কেউ কাউকে তেমন একটা আকর্ষণ করে না। বুঝতে পারছো? অনেক কম মানে নাই একেবারে বলবো না, একেবারে কম। একটা কণা আরেকটা কণাকে একেবারে কম বলে আকর্ষণ করে, একেবারে না থাকার মতোই। চাপ প্রয়োগে সংকুচিত হয়, আয়তন হ্রাস পায়। তুমি যদি একটা বেলুনকে কখনো ফ্রিজে ঢুকাও তখন দেখবা ওর আয়তন হ্রাস পেয়েছে। কারণ কি, তাপমাত্রা যদি হ্রাস করো তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, একটা বেলুন ফুলাও, ওটাকে ডিপ ফ্রিজে রেখে দাও, কতক্ষণ পরে দেখবা বেলুনটার আকার ছোট হয়ে গেছে। কারণ কি, তাপমাত্রা কমাইলে গ্যাসের আকার হ্রাস পায়। ওকে, আর চাপ প্রয়োগেও তুমি যদি একটা বেলুনকে চাপ দাও দেখবা ওর আয়তন ছোট হয়ে আসছে। যদি কোনোভাবে চাপ দিতে পারো একটা বেলুনকে, দেখবা আগে যতটুকু জায়গা জুড়ে ছিল এখন আরও কম জায়গা জুড়ে থাকবে। চাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন কমে যায় বা এরা সংকুচিত হয়। তাপ দিলে আয়তন অনেক বেড়ে যায়। একটা বেলুনকে তুমি যদি চুলার কাছাকাছি নাও, কোনো কারণে চুলার কাছাকাছি যদি নিতে পারো, হালকা একটু তাপ দাও, দেখবে আস্তে আস্তে বেলুনটা কী হচ্ছে, বড় হচ্ছে। ঠিক আছে, তাপ দিলে গ্যাসের আয়তন অনেক বেড়ে যায়। কঠিন পদার্থের অল্প একটু বাড়ে, তরল পদার্থেরও বাড়ে, কিন্তু গ্যাসীয় পদার্থের অনেক বাড়ে আয়তন। ঠিক আছে, ওকে, এখন আমরা পড়ব কণার গতিতত্ত্ব। সকল পদার্থই, যে পদার্থের কথাই তুমি চিন্তা করো, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। যে কণাগুলোর কথা মাত্র বললাম যে সব পদার্থ ছোট ছোট কণা দিয়ে তৈরি, এই কণাগুলো কী করে, একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে কি বলে,
আন্তঃকণা আকর্ষণ শক্তি। ঠিক আছে, এই একটা কণা আরেকটা কণাকে যেই বলে আকর্ষণ করে সেটাকে কি বলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার কণাগুলো যখন ছুটাছুটি করে, এদিক ওদিক ছোটাছুটি করে, কণাগুলোর তো গতি থাকে, ঠিক না? গতি সহকারে ছোটাছুটি করে না? আর যার গতি আছে তার গতিশক্তিও আছে। ঠিক আছে, তার মানে এই কণাগুলো যেগুলো ছোটাছুটি করতেছে এরা একে অপরকে আকর্ষণ করে এবং ছোটাছুটি করার সময় এদের গতিশক্তিও থাকে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলা হয়। কণার গতিতত্ত্ব কি? মানে একটা কণা আরেকটা কণাকে যে আকর্ষণ করতেছে এবং এই কণাগুলো যে ছুটোছুটি করতেছে, এইগুলা আমরা একসাথে কম্বাইন করে এই জ্ঞানগুলো আমরা বলতে পারি যে কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকবে নাকি তরল অবস্থায় থাকবে নাকি গ্যাসীয় অবস্থায় থাকবে। যদি এই কণাগুলা একে অপরকে অনেক বেশি বলে আকর্ষণ করে, অনেক কাছাকাছি থাকে, তখন আমরা বলবো এরা এবং কাছাকাছি থাকে এবং এরা তো দৌড়াদৌড়ি করতে পারতেছে না। কঠিন পদার্থের কণাগুলো তো কাছাকাছি থাকে এবং দৌড়াদৌড়ি করতে পারে না, একসাথে কনজেস্টেড অবস্থায় থাকে। তাহলে এদের গতিশক্তি তেমন একটা নাই বললেই চলে। কিন্তু এদের আন্তঃআণবিক শক্তি একটা কণা আরেকটা কণাকে যেই বলে আকর্ষণ করতেছে অনেক বেশি। তরল পদার্থে একটা কণা আরেকটা কণার চেয়ে ভালোই দূরে থাকে এবং আন্তঃআণবিক শক্তি থাকে কিন্তু কঠিন পদার্থ থেকে অনেক কম। এবং এরা কি একটু দূরে দূরে থাকায় এরা একটু ছোটাছুটিও করতে পারে। তার মানে এদের গতিশক্তিও আছে। এবং গ্যাসীয় পদার্থ, এই যে একটা অণু এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে, মানে যার যেভাবে মন চায় ঘুরে বেড়াইতেছে, এদের আন্তঃআণবিক শক্তি, আকর্ষণ শক্তি, মানে একে অপরকে আকর্ষণ করার যে শক্তিটা, এটা খুবই কম, একেবারে নাইয়ের মতোই। একে অপরকে তেমন একটা আকর্ষণ করে না বলতে গেলে। ঠিক আছে, এজন্য যার যেদিকে মন চায় ছুটে বেড়ায়, এজন্য কি এরা যেদিক খুশি সেদিকে যেতে পারে এবং বেশি আয়তনও দখল করে। ঠিক আছে, এই যে কথাগুলো বললাম এগুলোই হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব, যে দেখো কঠিন পদার্থের অণুগুলা কাছাকাছি একটা ছোট জায়গায় আছে, এজন্য একসাথে আছে, এজন্য এর আয়তন একটু কম হয়। তরল পদার্থের আয়তন একটু বেশি হয় এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আয়তন আরও অনেক বেশি হয়। ঠিক আছে, এই কথাগুলো তোমাদের আগে বলা হয়ে গেছে। যে কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে, যেখানে কণাগুলো কাঁপছে। যদি আরও বেশি তাপ দেওয়া হয়, মানে কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও, প্রথমে কণাগুলো কাঁপতে থাকবে। আরও যদি বেশি তাপ দাও তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। মানে একটা থেকে আরেকটা যদি তুমি তাপ দাও কঠিন পদার্থকে, একটা কণা আরেকটা কণা যত কাছাকাছি ছিল, যে একটা কণা আরেকটা কণা কাছাকাছি ছিল, তাপ দিলে কি হবে? একটু ছোটাছুটি করবে, একটু দূরে যাবে। তো এরকম একটু তাপ দিলে যদি দূরে চলে যায় তখন আর সেটা কঠিন থাকে না, সেটাকে আমরা বলি তরল অবস্থা। ঠিক আছে, তখন নির্দিষ্ট আয়তন ঠিকই থাকে কিন্তু আরও নির্দিষ্ট যে আকার ছিল, এই যে দেখছো এরকম একটা আকার ছিল না ওর, ওই আকারটা আর থাকে না, কিন্তু নির্দিষ্ট আয়তন ঠিকই থাকে। তরল অবস্থার পদার্থকে তুমি আবার তাপ দাও, তখন কি হবে? যে কণাগুলো যে ছিল এগুলো আরও অনেক জোরে জোরে ছুটাছুটি করতে থাকবে এবং একটা সময় কি হবে? একটা তরল পদার্থের কণাগুলো যে মোটামুটি কাছাকাছি ছিল, এখন তাপ দেওয়ার ফলে এরা দূরে চলে যাবে, একটা এখানে আরেকটা ওইখানে দূরে চলে যাবে এবং এদের মধ্যে আকর্ষণ শক্তিও অনেক কমে যাবে। এর ফলে এরা যেদিক খুশি সেদিকে যেতে পারবে এবং ইচ্ছা মতো ছোটাছুটি করবে এদিক সেদিক এবং এরা বেশি জায়গা দখল করতে পারবে তখন। বুঝতে পারছো? এখন তুমি যদি গ্যাসীয় পদার্থকে তাপ দাও, ওর তো একে অপরকে তেমন একটা আকর্ষণ করেও না, যার যেদিকে মন চায়, যেদিকে চোখ যায় দূরে সরে যাবে। ঠিক আছে, অনেক আয়তন বৃদ্ধি পাবে। এখন আমরা পড়ব ব্যাপন, ডিফিউশন। তোমরা ব্যাপন বা ডিফিউশন আগে না পড়ে থাকলেও এটার ঘটনা তোমরা আগে অনেকবার দেখেছো। সেটা হচ্ছে তুমি যদি ঘরের একটা কোণায়, ঠিক আছে, যে একটা কোণায় তুমি যদি ঘরের একটা কোণার মধ্যে তুমি যদি আতর বা পারফিউম স্প্রে করো, মনে করো স্প্রে করলাম, তুমি ঘরের এক কোণায় আতর বা পারফিউম স্প্রে করছো, ঠিক আছে, ঘরের অপর কোণায় কিন্তু কোনো গন্ধ এখনও পাওয়া যায়নি, কিন্তু আস্তে আস্তে পুরো ঘরে, মানে পুরো রুমে গন্ধটা ছড়ায় যায়। তুমি ঘরের এক কর্নারে একটু স্প্রে করলে পুরো রুমে আসলে আস্তে আস্তে গন্ধটা বা সুবাসটা ছড়ায় যায়। ঠিক আছে,
এই যে সুবাসটা ছড়িয়ে যাওয়া, ফ্রেগরেন্স ছড়িয়ে যাওয়া, এটা কিভাবে হয়? এটা হয় ব্যাপনের কারণে। ঠিক আছে, তুমি যেই জায়গাটায় স্প্রে করলা, ওই জায়গাটা দেখো যে লাল এগুলো মনে করো হচ্ছে স্প্রের কণাগুলা, ঠিক আছে, স্প্রে করলা যে এগুলো বেরোলো। এখন দেখো পুরা এটা হচ্ছে আমার পুরা রুমটা, মনে করো এটা পুরা রুমটা, ঠিক আছে। এই পুরা রুমের মধ্যে আমার এই জায়গায় শুধু কতটুকু গ্যাসের মানে স্প্রের বা পারফিউমের কণা আছে কতটুকু, ঠিক আছে। আর বাকি কোনো জায়গায় কিন্তু গ্যাসের কোনো মানে পারফিউমের কোনো কণা কোনো জায়গায় কিন্তু আর নাই, ঠিক আছে। তো দেখো এই জায়গাটার মধ্যে পারফিউমের ঘনত্ব কি বেশি না? মানে অল্প জায়গায় অনেকগুলা পারফিউমের অণু না বা কণা না? এই অল্প জায়গায় অনেকগুলো কণা থাকা মানেই ঘনত্ব বেশি। তার মানে এই যে ঘরের এক কর্নারে অনেকগুলা পারফিউমের অণু অল্প জায়গায় আছে, মানে এই জায়গাটায় ঘনত্বটা, পারফিউমের অণুর ঘনত্বটা বেশি, এবং ঘরের অন্যান্য জায়গায় কি ঘনত্ব নাই বললেই চলে। তো এখন কি হবে, এই যে অণুগুলো আস্তে আস্তে কী হবে, ঘরে ছড়ায় যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে আস্তে আস্তে যেখানে আসবে, এরপর আস্তে আস্তে আরও যাবে, এবং একটা সময় কি হবে, পুরা ঘরে অণুগুলা ছড়ায় যাবে, ঠিক আছে। এই যে উচ্চ চাপের স্থান থেকে এখানে কি উচ্চ ঘনত্বের স্থান থেকে এখানে কি পারফিউমের অণুগুলার ঘনত্ব অনেক বেশি ছিল না? উচ্চ ঘনত্বের স্থান থেকে, আর এসব জায়গায় তো ঘনত্ব ছিলই না, একদম কম ছিল। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো পদার্থের অণু স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে নিজে, তুমি করে প্রেশার দিছো, কিছু বলছো যে এই তোমরা বের হইছো, এখন তোমরা ছড়ায় যাও, কিছু করছো এটা হওয়ার জন্য, কিছুই করো নাই, ও নিজে নিজেই ছড়ায় গেছে। তো স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজে ছড়ায় গেছে না, উচ্চ ঘনত্বের স্থান থেকে আশেপাশে সব নিম্ন ঘনত্বের স্থানে। এরকমই উচ্চ ঘনত্বের স্থান থেকে কোনো পদার্থ নিম্ন ঘনত্বের স্থানে নিজে নিজে বা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলে? ব্যাপন বলে, ঠিক আছে। কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, ঠিক আছে। কোনো মাধ্যমে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে, মানে কোনো বাছবিচার নাই কে কোন দিকে যাইতেছে, সব দিকে সমান, ঠিক আছে, কোনো পার্শিয়ালিটি নেই, কোনো পক্ষপাতিত্ব নেই, সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। ওকে, যেমন ঘরের এক কোণে একটা সুগন্ধির শিশির মুখ খুললে, মানে ওই যে পারফিউমের মাত্র যে উদাহরণটা দিলাম। এখন তুমি মনে করো তোমার কাছে একটা পারফিউম আছে, সে পারফিউমের বোতলটার নাম হচ্ছে এ, ঠিক আছে। ঘরের এক কর্নারে তুমি এ পারফিউমটা একটু স্প্রে করলা, ঠিক আছে, এই পারফিউমটা একটু স্প্রে করলা। এখন দেখা গেল তুমি 5 মিনিট পরে ঘরের অপর প্রান্ত থেকে তুমি গন্ধটা পাইলা, যে এখানে স্প্রে করছো 5 মিনিট পরে, বা 5 মিনিট না, ধরো হচ্ছে আড়াই মিনিট পরে গন্ধটা পাইলা, ঠিক আছে। এরপরে তুমি এই এক্সপেরিমেন্টটা করলা। এরপরে পরের দিন মনে করলা তুমি আরেকটা পারফিউমের বোতল পাইছো, সেটা হচ্ছে বি পারফিউমটা তুমি ঘরের এক কর্নারে স্প্রে করলা, ঠিক আছে। বি পারফিউমটা ঘরের এক কর্নারে স্প্রে করে আরেক কর্নারে তুমি গন্ধ পাইতে তোমার টাইম লাগলো হচ্ছে মনে করো 10 মিনিট, ঠিক আছে। টাইম লাগলো কত? 10 মিনিট মনে করো। তার মানে কি, এই যে এই গ্যাসটা ছিল ও 2.5 মিনিটে ঘরের অপর কর্নারে চলে আসছে, আর বি গ্যাসটা আসতে লাগছে কতটুকু? 10 মিনিট। তার মানে কি, এই গ্যাসটা তাড়াতাড়ি চলে আসছে না? তার মানে এই গ্যাসটা যেহেতু তাড়াতাড়ি চলে আসতে পারছে, ওর ব্যাপন হার, যে তাড়াতাড়ি ছড়ায় চলে আসছে, ওর ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের চেয়ে এই গ্যাসের ব্যাপন হার অনেক বেশি, ঠিক আছে। ওকে,
এখন একটা পরীক্ষার মাধ্যমে তুমি এটা করতে পারো। এখন তুমি মনে করো এই যে একটা টেস্ট টিউবে একটু পানি নিয়েছো, পানির মধ্যে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে গোলাপি রঙের একটা কেমিক্যাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওটা দিয়েছো। তারপরে কী হবে, এটা আস্তে 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 পুরা কালারটা গোলাপি হয়ে যাবে। ঠিক আছে, তো নর্মাল পানিতে এটা করলে অনেক টাইম লাগলো, আস্তে আস্তে কী হলো, পুরা কালারটা গোলাপি হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটু গরম পানিতে গোলাপি মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দাও, একটু গরম পানিতে, এটা ধরো ছিল হচ্ছে 25°C মনে করো, ঠিক আছে, আর তুমি এটা দিলে হচ্ছে 80°C, তাহলে কি হবে, অনেক তাড়াতাড়ি পুরা পানিটা গোলাপি হয়ে যাবে। কারণ কি, তাপমাত্রা বাড়াইলে ব্যাপন যে হারটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে, ব্যাপনের হারটা বাইরে যায়। এরপরে 100°C করে দাও, আরও অনেক তাড়াতাড়ি পুরাটা বেগুনি কালার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তাপমাত্রা বাড়াইলে ব্যাপন হার মানে ছড়িয়ে পড়ার হার বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে। একটু আগে কি করলাম আমরা, একটু আগে করলাম হচ্ছে যে তরল পদার্থ ছিল আমার, তরল পদার্থ ছিল, তরল পদার্থের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা যে আমি দিলাম সেটা ছিল একটা কঠিন পদার্থ। মানে তরল পদার্থ পানির মধ্যে, কঠিন পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপন। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অলরেডি তরল পদার্থ, যেমন পানির মধ্যে তোমরা কাপড় ধোয়ার জন্য নীল দাও না, এই যে মনে করো 1 ফোঁটা আমি নীল দিলাম। এখন তরল দেখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পুরাটা ছড়ায় যেতে যতটুকু টাইম লাগছে, ঠিক আছে, এই নীলটা পুরা পানি ছড়ায় যেতে আরও অনেক কম টাইম লাগছে। কারণ কি, এটা ছিল তরল পদার্থের মধ্যে একটা কঠিন পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গুঁড়া, এইটার ব্যাপন, আর এটা হচ্ছে তরল পদার্থের মধ্যে আরেকটা তরল পদার্থ, সেইটার ব্যাপন। ঠিক আছে, তরল পদার্থের মধ্যে তরল পদার্থের ব্যাপন তাড়াতাড়ি হয়, বুঝতে পারছো? ওকে। কক্ষ তাপমাত্রায় বা গরম অবস্থায় তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এটা কি দেখলাম আমরা, তরল পদার্থের ব্যাপন। আবার আমরা তরল পদার্থের মধ্যে গ্যাসও ছেড়ে দিতে পারি। ঠিক আছে, যেমন তোমরা যে বিভিন্ন কোক, স্প্রাইট, মোজো, স্পিড যেগুলো খাও, ওগুলো বানায় কীভাবে, ওই তোমার বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিক্স করে। আচ্ছা, যেটা হোক, ওদিকে আমরা ওইভাবে না যাই। মানে তুমি যদি পানির মধ্যে বা কোনো তরল পদার্থের মধ্যে বাষ্প প্রবেশ করাও, তাহলেও সেটা কী হবে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে আস্তে আস্তে ছড়ায় পড়বে, এবং এই হারটা হবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের হারের চেয়ে তরল পদার্থের হার বেশি। এর চেয়েও বেশি কোনটা, তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার। বুঝতে পারছি? এখন এই সংক্রান্ত একটা সূত্র আছে, সূত্রটার নাম হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, এই সূত্রটা বলে তুমি যদি রুমের তাপমাত্রা চেঞ্জ না করো, যেটা আছে সেটাই রাখো, মানে এক্সপেরিমেন্ট করার সময় যে তাপমাত্রাটা ছিল ওটা যদি আর চেঞ্জ না করো, স্থির তাপমাত্রা রাখলা আর চাপও চেঞ্জ করলো না রুমের, তাহলে গ্যাসের যে ব্যাপন হার, এই যে এক কর্নার থেকে আরেক কর্নারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যে ছড়া যাওয়ার হারটা, ঠিক আছে, এই হারটা গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে মনে করো একটা গ্যাসের ব্যাপন হার হচ্ছে R1, মানে ওর ছড়িয়ে পড়ার যে হার সেটা হচ্ছে R1 1 নম্বর গ্যাসের। আর 2 নম্বর আরেকটা গ্যাস, আচ্ছা 1 নম্বর গ্যাস না বলি, মনে করো এ গ্যাসের জন্য ব্যাপন হার RA, বি গ্যাসের জন্য ব্যাপন হার RB। ঠিক আছে, এইটা হবে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক না দিয়ে একবারে সমান চিহ্ন দিতে পারি, এ গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই বি গ্যাসের ব্যাপন হার, ঠিক আছে, সমান হচ্ছে বি গ্যাসের আপেক্ষিক আণবিক ভর ডিভাইডেড বাই এ গ্যাসের আপেক্ষিক আণবিক ভর, মানে উল্টাটা। এটা দেখছো যে এটা এ গ্যাসের রেট উপরে, ব্যাপন হার উপরে, আর এ গ্যাসের আণবিক ভরটা নিচে, মানে উল্টা, এটা যেখানে এটা অপোজিটে, এটা নিচে তো এটা উপরে, এর উপরে কী দেবো, একটা রুট দিব। ঠিক আছে, তার মানে
আর এ মানে এ গ্যাসের ব্যাপন হার, ছড়িয়ে পড়ার যে হারটা, ডিভাইডেড বাই বি গ্যাসের ব্যাপন হার সমান হচ্ছে বি গ্যাসের আপেক্ষিক আণবিক ভর, মানে এই গ্যাসটার আপেক্ষিক আণবিক ভর ডিভাইডেড বাই এ গ্যাসটার আপেক্ষিক আণবিক ভর। বুঝতে পারছো? এখন যদি বলে কত সময় লাগছে, সময়টা হবে যদি ব্যাপন হার বেশি হয় তার মানে কি সময় কম লাগে, তার মানে ব্যাপন হার যদি বেশি হয় সময় কম লাগে, তার মানে ব্যস্তানুপাতিক, তার মানে কি টাইম, এর টাইম লাগবে এ আর বি এর টাইম লাগবে বি। এটা তুমি মনে রাখতে পারো, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এ গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই বি গ্যাসের ব্যাপন হার সমান রুট ওভার বি গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই এ গ্যাসের আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, সমান বি গ্যাসটা যাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে যতটুকু তুমি মাপতেছো ওইখানে এক প্রান্ত যেমন ঘরের এক কর্নার থেকে আরেক কর্নারে তুমি মাপতেছো, তাহলে এই কর্নার থেকে আরেক কর্নারে যেতে যতটুকু টাইম লাগে বি গ্যাসের সেটা থাকবে উপরে, আর এ গ্যাসের যতটুকু টাইম লাগে সেটা থাকবে নিচে, মানে অপোজিট, আর এ আর বি টিবি টিএ। ঠিক আছে, তো এটা মনে রাখবা, এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। উদাহরণ দিয়ে তাহলে আরও ক্লিয়ার হবা। দেখো, হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত 2, হিলিয়ামের পারমাণবিক ভর কত 4, নাইট্রোজেনের আণবিক ভর কত 28, অক্সিজেনের 32, কার্বন ডাইঅক্সাইডের 44। ঠিক আছে, তার মানে এই যে এই গ্যাসগুলার মধ্যে, ঠিক আছে, সবচেয়ে কম আণবিক ভরকার, সবচেয়ে কম ভরকার হাইড্রোজেনের, তার মানে হাইড্রোজেনটা কি সবচেয়ে কম ভরের, তার মানে ও সবচেয়ে বেশি তাড়াতাড়ি ছুটাছুটি করতে পারবে, ব্যাপন হার ওর সবচেয়ে বেশি হবে। আর সবচেয়ে বেশি ভরকার কার্বন ডাইঅক্সাইডের, তার মানে ওর ছড়িয়ে পড়ার হার অনেক অনেক আস্তে হাইড্রোজেনের তুলনায়। ঠিক আছে, তো এটা যদি বলে যে তুমি হাইড্রোজেনের ব্যাপন হার আর কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারের তুলনা করো, তাহলে হবে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার আর H2 মানে ব্যাপন হার হাইড্রোজেন গ্যাসের ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার সমান হচ্ছে রুট ওভার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আপেক্ষিক আণবিক ভর কত 44, তাহলে রুট ওভার 44 ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের আপেক্ষিক আণবিক ভর কত 2, রুট ওভার 2, ক্যালকুলেশন করে মান বসাও। ঠিক আছে, তা এরপরে তুমি বুঝে যাবা যে কার আপেক্ষিক। এরপরে দেখো, মনে করো কত হয়, এটা যতই হয় তাহলে তুমি বুঝে যাবা। এরপরে কি পরের লাইনে ধরো আর হাইড্রোজেন গ্যাসের হারটা, এটা তো নিচে, এর পাশে আসলে এটা উপরে চলে যাবে, তার মানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর CO2, তার মানে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হারের কত গুণ সেটা বের করে ফেলতে পারবা এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, সোজা সূত্র, মানে সোজা হিসাব, এত যদি কমপ্লেক্সে চিন্তা না করতে চাও, যেই গ্যাসটা ভর কম সেই গ্যাস তাড়াতাড়ি দৌড়াবে। মানুষের ক্ষেত্রেও দেখো, যে মানুষটা একটু ভর কম মানে একটু পাতলা ও তাড়াতাড়ি দৌড়াতে পারে, আর যে একটু মোটা মানে ভালোই মোটা সে কি ওর মতো এত তাড়াতাড়ি দৌড়াতে পারবে না। তার মানে ব্যাপন হার কার বেশি, যার ভর কম, ব্যাপন হার কার কম, যার ভর অনেক বেশি বা বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা কম্পেয়ার করতে পারবো। তো এই যে একটা পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি। দেখো, এটা হচ্ছে একটা পাইপ। ঠিক আছে, এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে এখানে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এই একটা তুলা ডুবাইছি, ডুবানোর পরে এই পাইপের এই মাথায় তুলাটা রেখে দিছি। এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, HCl কি একটা অ্যাসিড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে এই যে তুলাটা ওইটা ডুবানোর পরে আমি আবার পাইপের এই প্রান্তে রেখে দিলাম, এক প্রান্তে HCl এর ডুবানো তুলা, আরেক প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডুবানো তুলা। HCl থেকে কি বেরোবে জানো, HCl এর তুলাটা থেকে HCl গ্যাস বেরোবে। ঠিক আছে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোবে। ঠিক আছে, HCl গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস যদি একসাথে বিক্রিয়া করে তাহলে কী তৈরি করে জানো, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা, ওই যে কী বলে
যে হাওয়াই মিঠাইয়ের মতো, ঠিক আছে, ক্যান্ডি ফ্লস, হাওয়াই মানে ধোঁয়ার মতো, ঠিক আছে, ধোঁয়ার মতো অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো এই দুটো যদি বিক্রিয়া করে সেখানে এরকম ধোঁয়া সৃষ্টি হবে। আর দেখো এখানে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে কই, দেখো এই যে এই বরাবর, একেবারে মাঝামাঝি না। তার মানে তুমি যদি একই টাইমে HCl এর তুলাটা আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলাটা দুই প্রান্তে রাখো, তাহলে কি হবে, অ্যামোনিয়া গ্যাস যাওয়া শুরু করবে, HCl গ্যাস যাওয়া শুরু করবে। দেখা হলো কোথায়, এইখানে, কোথায়, এইখানে। তার মানে HCl গ্যাস যতটুকু সময় এতটুকু দূরত্বে গেছে, অ্যামোনিয়া গ্যাস ততটুকু সময় এতখানি দূরত্ব চলে আসছে, কারণ তো দুটো একসাথে আমি প্লেস করছিলাম এখানে আর এখানে। তো দেখো এখানে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে, তার মানে কি HCl গ্যাসটা এখানে আসছে আর অ্যামোনিয়া গ্যাসটা এখানে আসছে, মানে সেম টাইমে HCl গ্যাস এখানে চলে আসছে আর অ্যামোনিয়া গ্যাসটা এইখানে চলে আসছে। মানে অ্যামোনিয়া গ্যাসটা কী করছে, বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে, অ্যামোনিয়া গ্যাসটা বেশি দূরত্ব অতিক্রম করছে, HCl গ্যাসটা কম দূরত্ব অতিক্রম করছে সেম টাইমে, ঠিক আছে। তাহলে সূত্রটা কী হবে, যে HCl গ্যাসের ব্যাপন হার RHCl ডিভাইডেড বাই অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার, ঠিক আছে, সমান হচ্ছে √, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার কত, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3, 17, আর HCl এর কত, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, তো কত 36.5, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপন হার। এখন হিসাব করো, বুঝতে পারছি? ওকে, তার মানে অ্যামোনিয়ার, তুমি এভাবে চিন্তা করো যে অ্যামোনিয়ার আপেক্ষিক আণবিক ভর কত, অ্যামোনিয়ার আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 17, ওর হচ্ছে 17, আর HCl এর আপেক্ষিক আণবিক ভর কত, 36.5, মানে ওর কত, HCl এর কত 36.5, তার মানে এই গ্যাসটা 36.5 আর এই গ্যাসটার 17, কে বেশি দৌড়াতে পারবে, যার 17 সে বেশি দৌড়াতে পারবে, তো বেশি দৌড়ায় ফেলছে, তাড়াতাড়ি চলে আসছে বেশি দূরত্ব, আরও আস্তে আস্তে দৌড়ায় কম দূরত্ব গেছে, ঠিক আছে। তো এই কারণে আমরা এই জায়গায় গ্যাসটা দেখতে পাবো। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে নিঃসরণ। ব্যাপন যেহেতু বুঝতে পারছি, নিঃসরণ বোঝা আরও সোজা। নিঃসরণ হচ্ছে ব্যাপনের মতোই, তবে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে মনে করো তুমি একটা বেলুন ফুলাইছো, ঠিক আছে, এটা একটা বেলুন মনে করো, ঠিক আছে, বেলুনের মধ্যে একটা স্কচ টেপ লাগাইলা, এরপরে ওটাতে আমি সুই দিয়ে একটু ছিদ্র করে দিলাম যাতে বেলুনটা ফুইটা না যায়, জাস্ট ছোট্ট একটা লিক করলাম। এখন কি হবে, এই ছোটো লিক থেকে জোরে বাতাস বের হতে থাকবে না, ঠিক না? এই যে ছোট্ট একটা ছিদ্রপথে জোরে বাতাস বা কোনো কিছু বের হওয়া, সরু ছিদ্রপথে, ছোট্ট ছিদ্রপথে কোনো কিছু বের হওয়াই হচ্ছে নিঃসরণ। দেখো আরেকটা জিনিস উল্লেখ করতে হবে যে এইখানে চাপটা বেশি। তুমি যদি একটা পিঁপড়াকে ভিতরে ঢুকায় দাও এবং বেলুনটা আস্তে আস্তে অনেকখানি ফুলাও, পিঁপড়াটাকে অনেকখানি প্রেশার অনুভব করবে না, চাপ অনুভব করবে না? হ্যাঁ, কারণ ভিতরে চাপটা বেড়ে যাবে। তো দেখো বেলুনের ভিতরে চাপ একটু বেশি এবং বেলুনের বাইরে তেমন একটা চাপ নাই, ঠিক আছে। তার মানে দেখো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্রপথে কোনো পদার্থের বেরিয়ে আসাকে কি বলবো আমরা, নিঃসরণ, ঠিক আছে। দেখো সরু ছিদ্রপথে, এই যে সরু ছিদ্রপথ, উচ্চ চাপের স্থান থেকে এটার ভিতরে চাপটা কি বেশি না, কোনো গ্যাস, এই যে গ্যাসটা কী হইতেছে এখানে, গ্যাস না, বেলুন গ্যাস দিয়ে ফোলানো না, গ্যাস নিম্নচাপের স্থানে, উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে মানে আশেপাশে সজোরে বেরিয়ে আসার, মানে তাড়াতাড়ি বের হয়ে আসতেছে, এই প্রক্রিয়াকে কি বলে, নিঃসরণ, ঠিক আছে। তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পাবে। আমরা একটু আগে দেখলাম না যে ঠান্ডা পানিতে বা নর্মাল পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আস্তে আস্তে ছড়াইলো, পুরোটা বেগুনি হতে বেশি টাইম নিল, একটু গরম পানিতে অনেক তাড়াতাড়ি ছড়াই গেল, আরও গরম পানিতে পুরোটা বেগুনি অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তার মানে কি তাপমাত্রা বাড়লে ব্যাপনের হারটা বাড়ছে না, এরকম নিঃসরণের হারও ব্যাপনের হারের মতো তাপমাত্রা বাড়লে বাড়বে। ব্যাপন ও নিঃসরণ কাছাকাছি ঘটনা, ঠিক আছে। ব্যাপন হচ্ছে ব্যাপনের মধ্যে কোনো চাপ নাই, স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে ছড়া যায়, আর নিঃসরণের ক্ষেত্রে চাপ আছে, উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে ছড়ায়, ঠিক আছে, উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে ছড়ায়, আর এটা হচ্ছে নিঃসরণ। আর ব্যাপন নিজে নিজে আস্তে ধীরে স্বতঃস্ফূর্তভাবে ছড়ায়, ঠিক আছে।
ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, মানে ব্যাপনের ক্ষেত্রে কঠিন পদার্থের ব্যাপনও দেখলাম, তরল পদার্থের ব্যাপনও দেখলাম, গ্যাসীয় পদার্থেরও ব্যাপন হয়। কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে? মানে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপে গ্যাসীয় পদার্থের সজোরে বের হয়ে আসাটাকেই বলে নিঃসরণ। তার মানে ব্যাপন আর নিঃসরণের পার্থক্য কী? ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে হয়, নিজে নিজে হয়, কোনো বাইরের কোনো এফেক্ট নাই। নিঃসরণ এর ক্ষেত্রে ইফেক্ট আছে, চাপ, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সরু ছিদ্রপথে হয়, ঠিক আছে? ব্যাপনের ক্ষেত্রে কিভাবে ছড়ায়? উচ্চ ঘনত্বের স্থান থেকে, যেখানে ঘনত্বটা বেশি, পারফিউমের বা যেটাই হোক ঘনত্বটা বেশি, ওইখান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়ায় যায় স্বতঃস্ফূর্তভাবে। আর নিঃসরণের ক্ষেত্রে উচ্চ ঘনত্ব না, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে ছড়ায়, ঠিক আছে? ওকে। মোমবাতির জ্বলন এবং মোমের 3 অবস্থা। আমরা তো মোমবাতি জ্বলতে দেখছি, ঠিক না? মোম যদি জ্বলে, দেখো এই মোমটা কি, এই যে এইখানে এই মোমটা কি, কঠিন মোম। এরপরে মোমটা যদি আমি জ্বালাই, এখানে লিকুইড মোম পড়ে না, তরল মোম পড়ে না? ছোটোবেলায় কি মোম হাতে নিছো না তোমরা? তরল মোমটা গলে গলে নিচে পড়তেছে, তো এখানে কি তরল মোমও আছে, কঠিন মোমও আছে। আর এই যে এই জায়গায় যে আগুন জ্বলতেছে, এখানে তাপমাত্রা অনেক বেশি, তো এই যে আগুনের কাছাকাছি এই জায়গায় গ্যাসীয় অবস্থায় মোমও আছে। কঠিন মোমকে তাপ দাও, তরল মোমে পরিণত হয়, তরল মোমকে আবার তাপ দাও, তরল মোমটা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, ঠিক আছে? তো দেখো এই যে এই জায়গাটার মধ্যে কঠিন মোমও আছে, এই যে কঠিন মোম, তরল মোমও আছে, এই যে তরল মোম, আবার এই জায়গাটায় গ্যাসীয় মোমও আছে, ঠিক আছে? এরপরে এই যে তরল মোম আর গ্যাসীয় মোম বা আগুনে পুড়তেছে, বুঝতে পারছো? মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত যৌগ, ঠিক আছে? এগুলো আমরা সামনে পড়বো, সামনে অধ্যায়ে ডিটেলসে, এই অধ্যায়ে না। ওকে, তার মানে মোমের যে এই জায়গাটায় কঠিন মোমো আছে, তরল মোমো আছে, আবার গ্যাসীয় মোমো আছে, ঠিক আছে? গলন, তুমি যদি কোনো কিছুকে তাপ দাও, সেটা কি একসময় গলা যায় না? তুমি তোমার মনে করো এই লোহার স্কেলটা অনেক শক্ত, অনেক কঠিন, এটাকে তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো, অনেক তাপ দাও, একটা সময় কী হবে? লোহার স্কেলটাও গলা যাবে, ঠিক আছে? এরপরে কাঁচ, কাঁচ অনেক মানে কঠিন পদার্থ মনে হয় না? কাঁচ একসাথে নিয়ে তুমি তাপ দাও, ওটাও লিকুইড হয়ে যাবে। এরপরে যে কোনো কিছু, লোহা, হাঁড়ি পাতিল, যা তুমি চিন্তা করতে পারো, তাপ দাও, তাপমাত্রা বাড়তে 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 যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছাবে, যেমন পানির ক্ষেত্রে গলন হয়, ধরো বরফ, বরফ বলাটা ঠিক হবে, দেখো বরফকে তুমি তাপ দিতে থাকো, ধরো -30°C বরফ, তুমি তাপ দিতে 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 টেম্পারেচার কী হবে? বাড়বে, -30 থেকে বাইরে -10 হলো, আরও বেড়ে -2 হলো। এরপর একটা সময় যখনই 0°C হবে, তখনই কী হবে? বরফ গলতে শুরু করবে। এই যে 0°C বরফটা গলা শুরু করলো, তার মানে বরফের গলনাঙ্ক কত? 0°C, ঠিক আছে? তার মানে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা, বরফ কি কঠিন না? হ্যাঁ, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় বরফ করলে কি পানিতে পরিণত হয় না? তার মানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। মানে তাপ দিয়ে তুমি যদি একটা কঠিন পদার্থকে, ধরো স্কেল বা বরফ যেটাই হোক, তুমি যদি তাপ দিয়ে গলায় ফেলো, তাহলে সেটা কি হবে? গলন। আর যেই তাপমাত্রায় গলবে, ওই তাপমাত্রাটাকে কি বলবো? গলনাঙ্ক, ঠিক আছে? তবে ওই টাইমে তোমার চাপটা স্থির রাখতে হবে, মানে তুমি রুমের চাপ বা বাতাসের চাপ যতটুকু আছে, চাপ ততটুকুই রাখতে হবে, ঠিক আছে? গলনাঙ্ক মাপার সময়, মানে হুট করে তুমি চাপ চেঞ্জ করতে থাকবা, তাহলে গলনাঙ্ক চেঞ্জ হতে থাকে। তো এত কঠিন দিকে যাওয়ার দরকার নেই, মানে তুমি যখন গলনাঙ্ক মাপবা, চাপ যত আছে ততই রাখবা, চেঞ্জ করবা না, ঠিক আছে? এক বায়ুমণ্ডলীয় চাপে, মানে আমরা যেই চাপটা নর্মালি অনুভব করি, সেটা হচ্ছে 1 ATM বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা এক বায়ুমণ্ডলীয় চাপ। মানে নর্মালি যদি চাপটা রাখো, তাহলে 0°C বরফ গলে যাবে, তার মানে বরফের গলনাঙ্ক 0°C। এরপরে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে ভিন্ন হয়। এখন তোমার মনে করো একটা লোহা নিলা, ঠিক আছে? লোহাটা তুমি তাপ দিতে থাকলে একসময় গলে যাবে, যেই তাপমাত্রায় গলবে সেই তাপমাত্রাটা তুমি মাপলা। এখন মনে করো কেউ লোহার সাথে
অন্য কোনো ধাতু মিশাইছে ভেজাল হিসেবে, বা তুমি স্বর্ণের কথাই মনে করো, ঠিক আছে, মনে করো পিওর গোল্ড, যেই তাপমাত্রায় তুমি ও গলবে, ঠিক আছে, ওই স্বর্ণের সাথে তুমি একটু ভেজাল মিশাও আর ওই সেম তাপমাত্রায় গলবে না, ঠিক আছে। সাধারণত একটু কম তাপমাত্রায় গলে, তবে বেশি তাপমাত্রা হতে পারে, তো তোমাদের ওগুলো আনে নাই, তোমাদের শুধু বলছে যে সাধারণত কম হয়, বেশি ডিটেলস বলে নেই। তার মানে কি হয়, তুমি যদি কোনো একটা পদার্থের সাথে ভেজাল মিশাও, মানে অন্য কোনো কিছু একটা মিশায় দাও, ওই পদার্থ বাদে অন্য কোনো কিছু যদি একটা মিশায় দাও, তাহলে গলনাঙ্ক নর্মালি যেটা হয়, যে তাপমাত্রায় ও গলে, ওই তাপমাত্রার আগে ধরো ও গলা যাবে। ধরো ও 1500 ডিগ্রি সেলসিয়াস একটা কিছু গলে, তুমি ওর সাথে ভেজাল মিশাও, ও 1200 ডিগ্রি সেলসিয়াসে গলে গেল, ঠিক আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি যদি ভেজাল মিশাও, তাহলে একটা রেঞ্জ নিয়ে ওই পদার্থটা গলবে। যেমন মনে করো ওই পিওর একটা ধাতু বা পিওর একটা পদার্থ ও 1500 ডিগ্রি সেলসিয়াসে গলে গেল, বা ধরো 1667 ডিগ্রি সেলসিয়াসে গলে গেল, ঠিক আছে, মানে যে কোনো একটা নাম্বারে গলবে। কিন্তু ধরো যে 1667 ডিগ্রি সেলসিয়াসে যে গললো যে ধাতুটা, তুমি ওই ধাতুটার সাথে একটা ভেজাল মিশাও, দেখবা 1667তে ও আর গলতেছে না, ও ধরো গলতেছে হচ্ছে 1520 ডিগ্রি সেলসিয়াস থেকে 1530 ডিগ্রি সেলসিয়াস, মানে 1520 ডিগ্রি সেলসিয়াসে একটু গলা শুরু করলো, আস্তে আস্তে গলতেছে গলতেছে পুরাটা গলতে 1530 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তার মানে একটা রেঞ্জ কতগুলো, 20 থেকে 30, মানে 10 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু রেঞ্জ নিয়ে এরপরে গললো, ঠিক আছে। আগের ক্ষেত্রে কি 1667 ডিগ্রি সেলসিয়াসে আসছে, পুরাটা গলে গেছে সাথে সাথে। আর এখন কি হলো, তুমি ভেজাল মিশাইলা, তার মানে 1520 কমে গেল, 1667 থেকে কমে গেল, এবং একটা এক্স্যাক্ট টেম্পারেচারে ও গললো না, একটা টেম্পারেচারে গলা শুরু করলো, আরেকটা টেম্পারেচারে গিয়ে শেষ করলো। তার মানে কি একটা রেঞ্জ নিয়ে গললো, একটা মাপ আছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, আর সে গলতেছে না, ঠিক আছে। এই গেল গলন। এরপরে স্ফুটন। গলন তো তুমি বুঝতে পারছো, যে যে তাপমাত্রায় কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হয়। স্ফুটন হচ্ছে যখন তুমি তরল পদার্থকে তাপ দিবা, সেটা বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। যেমন পানিকে তুমি তাপ দাও, ও ফুটা বাষ্পে পরিণত হইতেছে, এটাই হচ্ছে স্ফুটন বা বয়েলিং। তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে, স্ফুটন। আবার সেম কথা, এক বায়ুমণ্ডলীয় চাপে, মানে নর্মালি যে চাপটা আছে, নর্মালি যে প্রেশারটা আমরা ফিল করি, ওই চাপে তুমি কোনো তরল পদার্থকে তাপ দিতে থাকলা, এরপরে যেই তাপমাত্রায় তরল পদার্থটা গ্যাসে পরিণত হওয়া শুরু করবে, ওই তাপমাত্রাটাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক, ঠিক আছে। ওই তাপমাত্রাটাকে কী বলবো, স্ফুটনাঙ্ক। যেমন পানির ক্ষেত্রে তুমি 1 ATM বা নর্মালি আমরা যে চাপটা ফিল করি, ওই চাপই রাখলাম, মানে নর্মাল অবস্থায় তুমি তাপ দেওয়া শুরু করলা, তাপমাত্রা বাড়তেছে, মনে করো 20 ডিগ্রি সেলসিয়াসের পানি নিছো, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াসের পানি নিছো, এরপরে তাপ দিতেছো, তাপ দিতে 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 যখনই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, পানি ফোটা শুরু করবে, ঠিক আছে। তো এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা পানির কি, স্ফুটনাঙ্ক, ঠিক আছে। আবার তুমি মনে করো এই যে যেই পানিগুলো বাষ্পে পরিণত হলো, ওদের তুমি ধরে আনছো একটা বেলুনের মধ্যে, ঠিক আছে। ওই বেলুনটাকে তুমি কি করলা, 100 ডিগ্রি সেলসিয়াসের যে বাষ্পগুলো তুমি একটা বেলুনের মধ্যে ভরলা, এরপরে কি করলা, তুমি বেলুনের তাপমাত্রাটা কমায় ফেললাম, মনে করো ওরা ফ্রিজে ঢুকাই দিছো, বেলুনের তাপমাত্রাটা কি কমবে না আস্তে আস্তে, কমার ফলে কি হবে, ভিতরে যে গ্যাসগুলো ছিল, জলীয়বাষ্পটা ছিল, এখন তার 100 ডিগ্রি সেলসিয়াস নাই, তাপমাত্রা ফ্রিজের পর রাখার পরে মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাহলে কি ভিতরে যে জলীয় বাষ্পগুলো ছিল, পানি যে ছিল জলীয় বাষ্পে পরিণত হয়েছে, ওগুলা কিসে পরিণত হবে, বাষ্প থেকে আবার তরলে পরিণত হবে। এই যে তাপমাত্রা কমাইলাম বা তাপ সরাইলাম, তাপমাত্রা কমানোর ফলে গ্যাসীয় পদার্থ কী হইল, আবার তরল পদার্থে পরিণত হইল, এই ঘটনাটাকে আমরা বলবো ঘনীভবন। আবার তুমি যদি অবিশুদ্ধ পদার্থ নাও, মানে পানি ছিল, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটা শুরু করে, তুমি কি করলা, পানির মধ্যে 1 চামচ চিনি মিশাই দিলা, বা মনে করো 3-4 চামচ চিনি মিশাই দিলা, এরপরে ফুটানো শুরু করলা, দেখবা আর 100 ডিগ্রি সেলসিয়াস লাগে না, এর আগেই ফুটা যেতেছে, বা কখনো কখনো বেশি, ঠিক আছে। মানে ধরো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতেছে, এখন কি মিশাইতেছো ওইটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে।
তার মানে পিওর কোনো একটা পদার্থ না, ধরো পিওর পানি, কোনো ভেজাল মিশাও নেই, ও যেটা ওই পিওর পানিটা বা ওই পিওর লিকুইডটা যেটাই নাও, যেই তাপমাত্রায় গলবে, তুমি যদি ওটার সাথে কোনো একটা পদার্থ ভেজাল হিসেবে মিশাও তাহলে আর সেই তাপমাত্রায় সে গলবে না। ঠিক আছে? অবিশুদ্ধ পদার্থ আর বিশুদ্ধ পদার্থটার তাপমাত্রা মানে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক সেম হবে না। স্ফুটনের জন্য তাপ দিতে হয়, মানে বাষ্পে পরিণত করতে হলে কি করতে হয়? তাপ দিতে হয়। আর ঘনীভবন করতে হলে মানে বাষ্প থেকে তরলে পরিণত করতে হলে কি করতে হবে? তাপ সরাইতে হবে, ফ্রিজে ঢুকাইতে হবে, বা যে কোনোভাবেই হোক তাপ সরাইতে হবে। ঠিক আছে? ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হয়। কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়। মনে করো যে একটা ইউরিয়া বা একটা পাউডার, সার যেটাই হোক, এই যে পাউডার দেখতেছো, এই পাউডারটা আমি কি করছি? একটা ওয়াচ গ্লাসে নিছি, মানে একটা বাটি, কাচের বাটি, এটার মধ্যে নিছি। নেওয়ার পরে যে একটা থার্মোমিটার ঝুলায় রাখছি, থার্মোমিটারের যে পারদ অংশটা যেটাতে তাপমাত্রা মাপে ওইটা ইউরিয়ার মধ্যে ঢুকায় রাখছি। এরপরে কি করলাম? আমি মানে বার্নারটা জ্বালায় দিলাম, আগুন জ্বালায় দিলাম। এখন কি আস্তে আস্তে এই ইউরিয়ার তাপমাত্রা বাড়বে, আর পারদটাও মাপতে পারবে যে ইউরিয়ার তাপমাত্রা কত হইলো, ওই অনুযায়ী পারদ রিডিং দেখাবে, থার্মোমিটার দেখাবে যে এখন তাপমাত্রা কত। তো তুমি কি করতেছো? তাপ দিতেছো। একটা সময় কি হবে? যে ইউরিয়াটা গলতে শুরু করবে, গলনাঙ্ক যখন পৌঁছায় যাবে, যে তাপমাত্রা ইউরিয়া গলে, সে তাপমাত্রায় যখন তাপমাত্রাটা পৌঁছায় যাবে তখন কী হয়ে যাবে? ইউরিয়া গলতে শুরু করবে, লিকুইড হয়ে যেতে শুরু করবে। সাথে সাথে কী করবা? থার্মোমিটারের দিকে তাকাবা, দেখবা টেম্পারেচার কত। যে টেম্পারেচারটা দেখবা সেটাই হবে কি? ইউরিয়ার গলনাঙ্ক। মানে তুমি তাপ দিতেছো ইউরিয়াকে, যেই ইউরিয়া গলা শুরু করলো সাথে সাথে টেম্পারেচার দেখবা, যেটা ধরো 82 ডিগ্রি সেলসিয়াস ও গলা শুরু করলো, তার মানে ইউরিয়ার গলনাঙ্ক কত? ধরো 82 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি? এরপরে আরেকটা কঠিন পদার্থের গলনাঙ্ক, ধরো মোম। ঠিক আছে? যে মোম কি করছি? মনে করো তুমি একটা টেস্ট টিউব নিছো। ঠিক আছে? যে টেস্ট টিউব কেমন থাকে? যে এরকম টেস্ট টিউব, সুন্দর হয় নাই? টেস্ট টিউব, ঠিক আছে? এরকম টেস্ট টিউব থাকে। তো টেস্ট টিউবের মধ্যে তুমি কী করছো? মোম নিছো, সাদা সাদা মোম গুঁড়া করে নিছো। ঠিক আছে? এরপরে এটার মধ্যে কী করছো? একটা থার্মোমিটার ঢুকাইছো। থার্মোমিটার, ঠিক আছে? থার্মোমিটারের দাগ কাটা আছে। এরপরে তুমি কী করছো? একটা বাটি নিছো, বাটির মধ্যে বা একটা পাত্র নিছো, পাত্রের মধ্যে পানি নিছো। ঠিক আছে? এরপরে তুমি কী করছো? আগুন জ্বালাই দিছো, নিচে তাপ দিতেছো। ঠিক আছে? তাপ দিতেছো, হ্যাঁ? তাপ দিলে কি হবে? এই যে পানির তাপমাত্রা বাড়বে, আর পানির তাপমাত্রা বাড়লে এই যে মোমের যেইগুলো আছে, গুঁড়াগুলো আছে, এটার তাপমাত্রাও বাড়বে। তো থার্মোমিটারও মাপবে যে মোমগুলোর তাপমাত্রা কত। তো তুমি তাপ দিতেছো, দেখবা, এবং তুমি মোমের দিকে তাকায় থাকবা। যে মুহূর্তে মোম গলা শুরু করবে সাথে সাথে থার্মোমিটারের দিকে তাকাবা। থার্মোমিটারে দেখবা কত ডিগ্রি সেলসিয়াস। মোম যখনই গোলা শুরু করবে সাথে সাথে থার্মোমিটারের দিকে তাকাবা, দেখবা কত ডিগ্রি সেলসিয়াস। ধরো 70 ডিগ্রি সেলসিয়াস ধরো, তার মানে মোমের গলনাঙ্ক কত? 70 ডিগ্রি সেলসিয়াস বা বেশি হইতে পারে। ঠিক আছে? ওকে। স্ফুটনাঙ্ক নির্ণয়। এতক্ষণ তো গলনাঙ্ক নির্ণয় করলাম, এখন কি করব? স্ফুটনাঙ্ক নির্ণয়। ধরো পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করব। কি করলাম? একটা বিকার বা একটা পাত্রে পানি নিলাম, ওটার মধ্যে থার্মোমিটার ঢুকে রাখলাম, তাপ দেওয়া শুরু করলাম। এরপরে তাকায় থাকলাম পানির দিকে। যেই দেখলাম যে পানি বাবল করা শুরু করছে, বুদবুদ উঠা শুরু করছে, ওই যে অনেকগুলা বুদবুদ উঠা শুরু করলো, সাথে সাথে থার্মোমিটারের দিকে তাকাইলাম, দেখলাম কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? অন্য কোনো তরল পদার্থ কীভাবে মাপবা? ওই লিকুইড নিবা, লিকুইড নিয়ে থার্মোমিটার ঢুকাই দিবা। অন্য এফিশিয়েন্ট ওয়েও আছে, তোমাদের আপাতত দরকার নেই। এখন এটা হচ্ছে 3 স্টার। ঠিক আছে? আগেই আমি দিয়ে রাখি 3 স্টার। এটা কি? এটা হচ্ছে বরফে তাপ প্রদানের লেখচিত্র। ঠিক আছে? বরফে তাপ প্রদানের লেখচিত্র। তুমি কি করছো? বরফ নিছো, বরফের টেম্পারেচার কত? এখানে -40 ডিগ্রি সেলসিয়াসের বরফ নিছো। ঠিক আছে? একটা পাত্রে -40 ডিগ্রি সেলসিয়াসের কয়েক টুকরা বরফ নিছো একটা পাত্রে। ওটার মধ্যে কী করছো? থার্মোমিটার ডুবাইছো। ঠিক আছে? থার্মোমিটার ডুবাইছো। এখন কি করলা? তুমি একটা টেবিল বানাইছো। টেবিল বলতে মানে যেখানে ছকে তুমি কী নিছো? এখানে টাইম। ছকে লিখছো তুমি টাইম,
আর নিচে লিখছো হচ্ছে টেম্পারেচার। এরপরে তুমি কি করলা, এখানে ছক বানানো শেষ, সেট আপ শেষ, তুমি কি করলা, এখন এখানে তাপ দেওয়া শুরু করলা, ঠিক আছে। আর দেখলা তুমি যখন তাপ দেওয়া শুরু করলা আর একটা স্টপ ওয়াচ নিছো, স্টপ ওয়াচটা চালু করে দিলা, ঠিক আছে। স্টপ ওয়াচ কী করলা, চালু করে দিলা। এরপরে দেখলা সাথে সাথে শোনো, আগুন জ্বালায় দিলা এবং স্টপ ওয়াচটা চালু করে দিলা। তাপমাত্রা 0, টেম্পারেচার ধরো বরফের টেম্পারেচার ছিল -40, ঠিক আছে। 1 মিনিট পরে, টাইম 0 থেকে এখন 1 মিনিট, 1 মিনিট পরে দেখলা টেম্পারেচার -35, ঠিক আছে। ধরো 2 মিনিট পরে দেখলাম টেম্পারেচার কত, -30, ঠিক আছে। এরকম মাপতে 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 ধরো 15 মিনিট পরে দেখলা যে টেম্পারেচার কত, -1, ঠিক আছে। তার মানে কী হইতেছে, দেখো -40 কিন্তু কম, -1 কিন্তু বেশি। দেখো কারো যদি 40 টাকা ঋণ থাকে, মাইনাস মানে ঋণ, কারো যদি 40 টাকা ঋণ থাকে সে গরিব, যার 1 টাকা ঋণ আছে তার মানে কি সে তুলনামূলক ধনী, মানে বেশি, তার বেশি সম্পদ আছে, মানে যাই হোক বেশি ওইরকম উদাহরণ না যাই, মানে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম তাপমাত্রা, -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি তাপমাত্রা। তাপ যখন দিতেছো -40 থেকে আস্তে 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 -1 হবে, মানে কি আস্তে আস্তে তাপমাত্রাটা কী হতেছে দেখছো, বাড়তেছে। এরপরে তুমি গ্রাফের মধ্যে বসাও, যে গ্রাফে যে 1 মিনিট টাইম দিলাম, যে 1 মিনিট, যে 1 মিনিটে কত, -35, যে পাইলাম -35, ঠিক আছে। এরপরে 2 মিনিটে কত, -30, যে 2 মিনিটে বসালাম -30, এরপরে 3 মিনিটে কত, 4 মিনিটে কত, এভাবে বসাইলাম। বসাইতে দেখলাম যে যখন 18 মিনিট হইলো ধরো, তখন 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে পানি পৌঁছাইলো, ঠিক আছে। যে 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখছো 0 ডিগ্রি, এই যে লেখা আছে 0 ডিগ্রি সেলসিয়াসে পানি পৌঁছাইলো। তো এখন এটা দেখো একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা, দেখছো সুন্দরভাবে তাপমাত্রা বাড়তেছিল যখন তুমি তাপ দিতেছিলা। কিন্তু যখনই 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলো, ঠিক আছে, এরপরে 19 মিনিট হয়, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, 20 মিনিট হইলো, মানে সময় বাড়তেছে, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এরকমভাবে 25 মিনিট হইলো, 25 মিনিট হইলো, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, 27 মিনিট হলো, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি বলা কি তাপ বাড়ে না কেন, তাপমাত্রা বাড়ে না কেন? কারণটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, এই যে এই জায়গাটুকু তাপমাত্রা দেখছো বাড়ে নেই, টাইম বাড়ছে ঠিকই, এই যে এদিক থেকে এদিকে তো টাইম বাড়ছে, টাইমে দেখো এই যে 19 নম্বর মিনিটে 0 ডিগ্রি সেলসিয়াস, 20 নম্বর মিনিটে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 25 নম্বর মিনিটে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাপমাত্রা কী হয়েছে, বাড়ছে না বাড়ে নেই? তার মানে যে এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটায় সময়ের সাথে সাথে কী হইতেছে, তাপমাত্রা বাড়ে নেই। কারণ কি জানো, এই জায়গাটা কি আছে, বরফটা কী হইলো, 40 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়তে 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 এই যে এই পয়েন্টে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হয়েছিল, ঠিক আছে। এখন তুমি যতই তাপ দাও তাপমাত্রা আর বাড়ে না, ওই তাপটা কী করে, তুমি যত তাপ দিতেছো ওই তাপটা হয় 0 ডিগ্রি সেলসিয়াসের যে বরফগুলো ছিল, এই যে বরফগুলো ছিল ওই তাপ শোষণ করে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইতেছে। তার মানে সময় যেতেছে ঠিকই, বরফ গলতেছে, তাপ দিতেছে, বরফ গলতেছে, কিন্তু তাপমাত্রা বাড়তেছে না। তাপটা কোন জায়গায় ইউজ হইতেছে, বরফগুলা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হইতেছে ওই তাপ ইউজ করে। এজন্য অনেকক্ষণ পর্যন্ত কোনো তাপমাত্রা বাড়ে না, ঠিক আছে। যেই মোমেন্টে যে এই যে বি পয়েন্টে আইসা, ঠিক আছে, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত কোনো তাপমাত্রা বাড়ে না 0 ডিগ্রি সেলসিয়াসে, এইখানে সব বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে। কিন্তু তুমি যদি তাপমাত্রা আরও বাড়াও, এখন কি হবে, সবগুলা বরফ, যতগুলা বরফ ছিল সব বরফ কী হয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে। এরপরে যদি তাপ দাও, আবার তাপমাত্রা, এখন তো সব পানি হয়ে গেছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানির তাপমাত্রা আবার বাড়তে থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবার 100 ডিগ্রি সেলসিয়াসে অনেকক্ষণ তাপমাত্রা বাড়বে না, এই যে 100 ডিগ্রি সেলসিয়াসেই আছে, তাপমাত্রা বাড়ে নেই অনেকক্ষণ। কারণ কি, এই যে 100 ডিগ্রি সেলসিয়াসে কী আছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, তুমি তাপ দিতেছো, 100 ডিগ্রি সেলসিয়াসের একটা একটা করে পানির মানে অণু আস্তে আস্তে কী হইতেছে, গ্যাসীয় পদার্থে পরিণত হইতেছে। মানে তরল পানি এখানে আস্তে আস্তে কী হইতেছে, তাপগুলো নিতেছে এবং সব তরল 100 ডিগ্রি সেলসিয়াসের পানি
100 ডিগ্রি সেলসিয়াসের পানি, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হইতেছে, ঠিক আছে। আর এখানে কি হইতেছে, 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ বরফ কিসে পরিণত হইতেছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, ঠিক আছে। তো এই জন্য এইখানে অনেকক্ষণ তাপমাত্রা বাড়ে না, আবার এখানে অনেকক্ষণ তাপমাত্রা বাড়ে না। যেই মুহূর্তে 100 ডিগ্রি সেলসিয়াসের সব পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হইল, এখন আর কোনো 100 ডিগ্রি সেলসিয়াসের পানি অবশিষ্ট নাই, ওই মোমেন্টে কি হবে, আবার বাষ্পের তাপমাত্রা বাড়া শুরু করবে। বুঝতে পারছি? ওকে, তার মানে এটা হচ্ছে আমার গ্রাফ পেপারে এই বরাবর আমি কি করছি, এই বরাবর আমি টাইম ধরছি, আর এই বরাবর আমি সময় ধরছি। এরপরে যে আমি একটা ছক বানাইছিলাম না, যে এই বরাবর নিছি আমি টাইম, আর এখানে লিখছি আমি টেম্পারেচার, এরপরে প্রতি মিনিটে 2, 3, প্রতি মিনিটে টেম্পারেচার কতগুলো লিখছি, ওগুলা কী করছি, এরপরে আমি গ্রাফে পয়েন্টগুলো বসাইছি, বসানোর পরে এরপরে আমি যোগ করে দিছি। বুঝতে পারছো? এরপরে আমরা আরেকটা লেখচিত্র দেখব, সেটা হচ্ছে জলীয় বাষ্পকে শীতলীকরণ। মনে করো তুমি একটা পাত্র নিছো, ঠিক আছে, ওই পাত্রের মধ্যে কি আছে, বাষ্প আছে আটকানো, ঠিক আছে। মনে করো উপরে কভার দেওয়া আছে, ওই যে কী বলে, মনে করো তুমি একটা পাতিলই নিছো, মনে করো কাচের পাতিল, ঠিক আছে, মনে করো নিছো, উপরে কী করছো, একটা কাচের ঢাকনা দিয়ে দিছো, ঠিক আছে। পুরোটা ভরা কি, জলীয় বাষ্প, পানির H2O, ঠিক আছে। টেম্পারেচার কত, ধরো হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি করলা, এরপরে ওরে ফ্রিজে ঢুকাই দিলা, বা চারিদিকে ওর বরফ দিয়ে দিলা, ঠিক আছে। মনে করো ফ্রিজে ঢুকাই দিছো, ওর মনে করো ফ্রিজের মধ্যে তুমি কোনোভাবে দেখতে পাইতেছো, একটা কাচের ফ্রিজ, ভিতরে সব দেখা যায়, মনে করো এখানে আবার ভিতরে একটা থার্মোমিটারও দিছো, ভিতরে একটা থার্মোমিটার ফালে রাখছো, মনে করো, ঠিক আছে। তাহলে কি হবে, তুমি মনে করো দেখতে পাইতেছো যে ফ্রিজের বাইরে থেকে দেখতে পাইতেছো কাচের ফ্রিজ, তুমি দেখবা আস্তে আস্তে কী হবে, যে 200 ডিগ্রি সেলসিয়াসের যেই 200 ডিগ্রি সেলসিয়াসের তোমার যে বাষ্পগুলা, 200 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পগুলা সময়ের সাথে সাথে কী হবে, টেম্পারেচার কমতে থাকবে। 200 ডিগ্রি, তুমি আবার একটা ছক বানাইলা, ঠিক আছে, এই বরাবর টাইম আর এই বরাবর টেম্পারেচার, তাপমাত্রা, ঠিক আছে। টেম্পারেচার দেখলা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত, ধরো 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 200 ডিগ্রি সেলসিয়াস, বা এই যে এই ক্ষেত্রে 140 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে ধরো 140 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প ঢুকেছো, মনে করো, ঠিক আছে, 140 ডিগ্রি সেলসিয়াস। তুমি সময়ের সাথে সাথে 5 মিনিট পরে দেখলা যে ওইটা কইমা 140 ছিল না, 140 ছিল, 100 কইমা 120 হয়েছে। 10 মিনিট পরে দেখলা যে ও কইমা 110 হয়েছে। এরপরে 15 মিনিট পরে দেখলা ও কইমা 100 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, ঠিক আছে। এরপরে দেখলা যে তুমি টাইম দেখলা 20 মিনিট পরে, আরে এখনও 100 ডিগ্রি সেলসিয়াস আছে। 25 মিনিট পরে, আরে এখনও 100 ডিগ্রি সেলসিয়াস আছে। মানে যত টাইম যেতেছে তাপমাত্রা আর কমতেছে না, তুমি যতই ফ্রিজে রাখছো এখন আর কমতেছে না। সেটার কারণ কি, সেটার কারণ হচ্ছে তুমি দেখো, এই যে এইখানে আমার কি ছিল, 140 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প ছিল। তুমি যখনই ওকে ঠান্ডা করতেছো, ওর টেম্পারেচার কমতেছে, এবং এখানে কি হইলো, 100 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছাইলো, জলীয় বাষ্পগুলো কী হইতেছে, 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প এখানে যত টাইম যেতেছে তুমি ওর থেকে তাপ সরাই নিতেছো, এবং 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পগুলা 100 ডিগ্রি সেলসিয়াসেরই পানিতে পরিণত হইতেছে, তরল পানি। এখানে কী হইতেছে, এই যে তাপ যে এতক্ষণ পর্যন্ত বাড়লো না, তাপমাত্রা বাড়লো না, কমলো না, তাপমাত্রা চেঞ্জ হলো না এতক্ষণ, কারণ কি, তুমি যে ফ্রিজে তো ঢুকে রাখছো তাপমাত্রা কমানোর জন্য, তুমি ওর থেকে তাপমাত্রা কমানোর যে চেষ্টা করতেছো, ওই যে তাপ কমাইতেছো ওর থেকে, তার মানে ওর তাপমাত্রা কমতেছে না কেন, ওই তাপ যে তুমি কমাইতেছো, ওই তাপটা কমতেছে কীভাবে, 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প আস্তে আস্তে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইতেছে। বুঝতে পারছি? যতক্ষণ না পর্যন্ত 100 ডিগ্রি সেলসিয়াসের সব জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত না হইলো, ততক্ষণ পর্যন্ত আর তুমি বরফে রাখা যাই করো, টেম্পারেচার আর কমবে না। যেই মুহূর্তে সবগুলো 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইলো,
বরফ ফ্রিজের ভিতরে তাপমাত্রা আবার কমতে থাকবে, মানে ওই যে বাষ্পটার তাপমাত্রা, মানে সরি যে এই থার্মোমিটারের তাপমাত্রা আবার কমতে থাকবে, কারণ বাষ্পগুলোর তাপমাত্রা এখন পানি হয়ে গেছে, তাপমাত্রা কমতেছে, কমতে 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 একসময় কী হয়ে গেল, 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তোমার থার্মোমিটার দেখাইতেছে কি 0 ডিগ্রি সেলসিয়াস এখানে। তো তুমি খেয়াল করলা যে আবার অনেকক্ষণ সময় হয়ে গেল কিন্তু তাপমাত্রা কমলো না। এখানে কারণ কি? কারণ এই যে দেখো 100 ডিগ্রি সেলসিয়াসের পানি কমতে কমতে 50 ডিগ্রি সেলসিয়াসের পানি, 10 15 10 15 10 ধরো 20 15 10 5 2 1, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হইলো এখানে, ঠিক আছে? এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত তুমি তাপ সরাইবা, ঠান্ডা করতে চেষ্টা করবা, কিন্তু ওর তাপমাত্রা কমবে না। কারণ কি? এইখানে 0 ডিগ্রি সেলসিয়াসের সব পানি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হইতেছে। এতক্ষণ লাগে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হলো। যেই মোমেন্টে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে সবাই পরিণত হয়ে গেল, তখন আবার বরফের টেম্পারেচার কমতে শুরু করবে। এটাই, ঠিক আছে? ওকে, পাতন। পাতন হচ্ছে একটা সিম্পল প্রসেস। প্রথমে তুমি একটা কোনো কিছুকে তাপ দিবা, ঠিক আছে? তাপ দিয়ে কি করবা? একটা তরল পদার্থকে তাপ দিলা, ও বাষ্পে পরিণত হইলো। ওই বাষ্পটারে কি করবা? আবার চারিদিকে বরফ রাখবা বা ঠান্ডা করবা, ওই বাষ্পটা কি হবে? আবার তরলে পরিণত হবে, ঠিক আছে? মানে তরল পদার্থ তাপ দিলা, বাষ্পে পরিণত হইলো, বাষ্পকে ঠান্ডা করলা, আবার তরলে পরিণত হইলো। মানে একটা প্রসেস, ঠিক আছে? যে প্রথমে কী করলা, তরল পদার্থটাকে তাপ দিলা, বাষ্পে পরিণত হইলো, এটাকে বলে বাষ্পীভবন। তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করাকে বলে বাষ্পীভবন। আবার বাষ্পকে তাপ সরায় নিয়া বা ঠান্ডা কইরা আবার তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলে ঘনীভবন, ঠিক আছে? আর এই পুরো প্রসেসটাকে একসাথে বলে পাতন। তার মানে পাতন কি? প্রথমে তুমি তরল পদার্থটাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করবা, এরপরে ওই বাষ্পটাকে আবার ঠান্ডা করে তুমি তরলে পরিণত করবা। এই পুরো প্রসেসটাকে আমরা একসাথে বলবো হচ্ছে পাতন, ঠিক আছে? তার মানে পাতন হচ্ছে প্রথমে বাষ্পীভবন, বাষ্পে পরিণত করা, এরপরে বাষ্পটাকে আবার তরলে পরিণত করা, মানে ঘনীভবন, ঠিক আছে? ওকে, যে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। মানে তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হলো, এটাকে বলবো বাষ্পীভবন। আর তুমি যদি বাষ্পকে তাপ দাও, বাষ্প থেকে তাপ সরায় নাও, তাহলে সেটা কি হবে? তরলে পরিণত হবে। আর বাষ্প তরলে পরিণত করার প্রক্রিয়াটা, তাপ সরায় নেওয়া, সেটাকে বলবো আমরা ঘনীভবন। কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগে আমি প্রথমে বাষ্পে পরিণত করলাম, আবার সেটাকে ওই বাষ্পটার থেকে আমি তাপ সরায় নিলাম, ঠান্ডা করে সেটাকে তরলে পরিণত করলাম। এই পুরো প্রসেসটাকে বলবো আমরা পাতন। তার মানে পাতন সমান কি? প্রথমে বাষ্পীভবন প্লাস এরপরে ঘনীভবন, ঠিক আছে? এখন পড়বো আমরা ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি? অনেক ধরনের কঠিন পদার্থ আছে যেটাকে তাপ দিলে, কঠিন পদার্থকে তাপ দিলে কী হয়? তরলে পরিণত হয়। আবার অনেক সময় কি হয়? কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়। কঠিন পদার্থকে তাপ দিলে যদি সরাসরি তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, তাহলে সেটাকে কি বলবো? ঊর্ধ্বপাতন। তার মানে তুমি কঠিন পদার্থ নিলা, সেটাকে তাপ দিলা, সেটা তরলে পরিণত হইল না, বাষ্পে পরিণত হইল সাথে সাথে, ঠিক আছে? তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। তোমরা যদি কখনো যে আমরা আলমারিতে বা ড্রয়ারে রাখি না ছোট ছোট কর্পূর বা ন্যাফথালিন রাখি না আমরা ড্রয়ারে বা আলমারিতে, ওগুলা কি আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না, নাই হয়ে যায় না? কারণ কি? ওই ন্যাফথালিনগুলো কী হয়েছে? আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়েছে, ঠিক আছে? তরলে এরা পরিণত হয় না। তুমি বরফ রেখা দাও, আস্তে আস্তে কী হবে? পানিতে পরিণত হবে, ঠিক আছে? বরফটা তুমি তাপ দাও, পানিতে পরিণত হবে, কিন্তু তুমি ওই ন্যাফথালিনরে তাপ দাও, বাষ্পে পরিণত হবে, আর তরলে পরিণত হবেই না। আবার তুমি যদি ওই যে বাষ্পে পরিণত হলো যে ন্যাফথালিনটা, ঠিক আছে, মনে করো এই যে এখানে তুমি ন্যাফথালিন রাখছো গোল গোল, ঠিক আছে, এরপরে তুমি কী করছো? এখানে তাপ দিছো, যে বাষ্পটা পরিণত হয়েছে ওই বাষ্পটা তুমি কোনোভাবে ক্যাপচার করছো, ঠিক আছে?
কিভাবে ক্যাপচার করতে পারো সেটা হচ্ছে মনে করো যে এখানে যে অনেকগুলো ন্যাফথালিন রাখছি আর এটার মুখটা সিল করে দিছি একটা পাইপ বাদে, একটা পাইপ দিয়ে আরেকটা পাত্রের মধ্যে আমি জায়গা খালি রাখছি। তো এখন কী হবে, তুমি তাপ দাও, এই যে ন্যাফথালিনগুলা বাষ্পে পরিণত হবে, বাষ্পটা এদিকে যাবে, এদিকে গিয়ে এখানে জমা থাকবে। ঠিক আছে, তোমার যখন সবগুলা ন্যাফথালিন বাষ্পে পরিণত হয়ে গেল তখন তুমি এই পাত্রটা খুইলা নিয়ে আরেক জায়গায় নিয়ে আসো, ফ্রিজে ঢুকাও বা চারিদিকে বরফ দাও, ঠান্ডা করো, দেখবা কিছু তো দেখা যেতেছিল না বাষ্প, দেখবা আস্তে আস্তে কোত্থেকে জানো আবার ন্যাফথালিন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো ঊর্ধ্বপাতন কি? এই যে কঠিন পদার্থকে তাপ দিলে যদি তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটাকে বলে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, দেখো এই যে কঠিন অবস্থায় ছিল, ঠিক আছে, যে একটা কঠিন অবস্থায় সবগুলো অণু কি একসাথে কাছাকাছি, কঠিন অবস্থা, তাপ দিলা গ্যাসীয় অবস্থায় চলে গেল। ঠিক আছে, এটাকে কি বলে? উদ্বায়ী পদার্থের ঊর্ধ্বপাতন। যে সকল পদার্থ তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, ঠিক আছে, তাদেরকে বলি আমরা উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, উদ্বায়ী পদার্থ কাদের বলি? যাদেরকে তাপ দিলে, যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। ঠিক আছে, আর এই প্রসেসটা, এই যে তরল থেকে কঠিন থেকে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলবো আমরা ঊর্ধ্বপাতন, আর ওই পদার্থটাকে বলবো আমরা উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, কয়েকটা উদাহরণ দেখো, নিশাদল, কর্পূর, ন্যাফথালিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এটাকে ড্রাই আইসও বলে। ঠিক আছে, এটাকে কি বলে? ড্রাই আইস, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই উদাহরণগুলো একটু দেখবা, এমসিকিউতে আসে। এই পদার্থগুলোকে তুমি তাপ দাও, কঠিন পদার্থগুলোকে, এরা বাষ্পে পরিণত হয়ে যাবে। এই যে একটা উদাহরণ দেখো, এই যে এইখানে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছে, এটাও একটা উদ্বায়ী পদার্থ, ঊর্ধ্বপাতন হবে। অনেকগুলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দেখছো টুকরা নিছে, এখানে টুকরা নিয়ে নিচে উপরে একটা স্টিলের প্লেট বা যে কোনো একটা প্লেট রেখে দিছে, স্টিলেরই মনে করো প্লেট রাখছে, যাতে কোনো গ্যাপ না থাকে, বাষ্পগুলো যাতে বের না হয়ে যায়। এবং স্টিলের প্লেটের উপরে কী করছে, অনেকগুলো বরফের টুকরা দিয়ে দিছে। এরপরে কী করছে, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেই টুকরাগুলো নিচ থেকে তাপ দেওয়া শুরু করলাম আমরা। তাপ দিলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী হবে? তরলে তো পরিণত হবে না, বাষ্পে পরিণত হবে। বাষ্পটা কী হবে? সবগুলো বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। বাষ্পে পরিণত হবে, বাষ্প কী হবে? আস্তে আস্তে উপরে উঠবে। উপরে যখনই উঠবে, উপরের টেম্পারেচারটা কি কম না? কারণ এই প্লেটের উপরে তো বরফ আছে, তাহলে এই স্থানটার টেম্পারেচার কম হবে না? তার মানে যখনই উপরে উঠবে এই জায়গার টেম্পারেচার তো কম, তো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেই বাষ্পগুলা টেম্পারেচার কমবে, কমার ফলে কি হবে? উপরে এরা আবার কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে। গ্যাসগুলো কি হবে? আবার কঠিনে পরিণত হবে। গ্যাস থেকে তুমি গ্যাসকে যদি ঠান্ডা করো, তরলে পরিণত হওয়ার কথা না? কিন্তু এই সকল পদার্থের, উদ্বায়ী পদার্থের তো তরল অবস্থায় নেই, তার মানে এরা কিসে পরিণত হবে? কঠিন পদার্থে। ঠিক আছে, তো এইটাই আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা বইটা একটু দেখবা, সব বুঝবা, আর নেক্সটে আমি আশা করি তোমাদের বোর্ড কোশ্চেন্স এবং কোশ্চেনের সলভগুলো আমি দেখাই দেবো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।